প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এমন একটা টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিক্সটা একটু ব্যতিক্রমধর্মী টপিক্স। এই টপিক্সটা হচ্ছে টেন্স, ভয়েস, নারেশন এবং রাইট ফর্ম অফ ভার্ব। এই চারটা টপিক্স আমরা একসাথেই করব। এই টেন্সের মাধ্যমে আমরা কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস, নারেশন এগুলি আমরা শিখতে পারি, সেই টেকনিকটাই আমরা আজকে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। শুরু করছি প্রথমে আমি টেন্স দিয়ে। আমরা জানি টেন্স হচ্ছে টাইম অফ অ্যাকশন অথবা ক্রিয়া সম্পাদনের সময়। টেন্স আমরা জানি প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার। আমরা লিখে দেখাই। যেহেতু আমরা টেন্সটা আমরা অনেক ছোটকাল থেকে শিখে আসছি, আমরা এই প্রেজেন্ট টেন্স কাকে বলে সেটা আমরা জানি, ফার্স্ট টেন্স কাকে বলে সেটা আমরা জানি, ফিউচার টেন্স কাকে বলে আমাদের সবার জানা আছে। তারপর আমি একটু প্রাথমিক ধারণা দিয়ে যাচ্ছি। বর্তমানে কোনো কাজ হয়, হচ্ছে, হয়েছে এবং কিছু সময় ধরে হচ্ছে, এরকম বোঝালে যে টেন্স হয় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখানে আমরা দেখছি বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হয়, হচ্ছে, হয়েছে এবং কিছু সময় ধরে হচ্ছে, এরকম বোঝালে সেটা হয় প্রেজেন্ট টেন্স। এখন আমরা প্রেজেন্ট টেন্সকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। যেমন এখানে হয় একবার, হচ্ছে, হয়েছে 3, কিছু সময় ধরে হচ্ছে 4। এই 4 ধরনের সময় যেটা প্রেজেন্ট টেন্সের সাথে রিলেটেড। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা প্রথমে এই প্রেজেন্ট টেন্সকে আমরা বিভাজন করব। প্রেজেন্ট টেন্সকে বিভাজন করলে আমরা 4টা বিভাজন পাই। The present, indefinite, present continuous,
present perfect, present perfect, continuous. এই চারটা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় ছাত্রছাত্রীরা, খেয়াল করো, আজকে আমরা প্রথমেই ধরবো প্রেজেন্ট ইনডিফিনিট, সেটার গঠনটা, সেটা আমরা কীভাবে বাংলা ইংরেজিতে সেটা চিনতে পারি, সেটার হাবোধক নাবোধক অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা গঠন দেখবো। তারপরে সেটা কীভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এই প্রেজেন্ট ইনডিফিনিটটা আমরা ব্যবহার করবো, ভয়েসের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবো, নারেশনের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবো, সেটা এখন আমি আলোচনা করতে যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট বাংলায় আমরা সচরাচর এটাকে কিভাবে চিনতে পারি? আমরা বাংলা ক্রিয়ার মধ্যে যখন দেখি, ক্রিয়ার শেষে অন্তঃস্থীয় রস্যি বন্ধ এগুলি থাকে, ও এগুলি থাকলে আমরা জানি সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে? অন্তঃস্থীয় রস্যি র ও, এগুলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আমি যাই, এই বাংলা ক্রিয়ার শেষে রস্যি আছে। সে যায়, এই বাংলা ক্রিয়ার শেষে অন্তঃস্থ অ আছে। তাহলে আমরা ধরে নিতে পারি এই বাক্যগুলি যে ক্রিয়াগুলি আছে, ক্রিয়াগুলি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এখন কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠনটা থাকে। আর প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখন গঠনে যাব। স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কিভাবে লিখবো? একটা বাক্যের মধ্যে প্রথমে সাবজেক্ট বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, প্লাস অবজেক্ট। এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মৌলিক স্ট্রাকচার। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। ধরো আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে এই বাক্য আমি যাই, এটা আমরা কিভাবে ইংরেজিতে লিখব? আমি যাই, তাহলে এখানে সাবজেক্ট আছে আমি, আই, ভার্ব আছে গো, আই গো, আমি যাই। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যখন সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন সে হয়, সে যায়, করিম যায়, গাড়িটি যায়, এরকম যখন হবে থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। যেমন আমরা যে উদাহরণটা লিখলাম, হি গোস। তাহলে এখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কিভাবে লিখতে হয় সেটা আমরা আবার কিভাবে পার্সন অনুযায়ী সেটা একটু ডিফারেন্স আছে। যখন ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হয় সেটা সরাসরি স্ট্রাকচার হবে। যখন সাবজেক্টটা থার্ড পারসন হবে তখন ভার্বের সাথে আমাদেরকে এস বা ইএস যোগ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বের কাছে গিয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে রাইট ফর্ম অফ ভার্বে যখন যে ভার্বটা থাকবে সেটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সেটা আমরা কিভাবে চিনতে পারব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনার উপায়, বাংলায় আমরা চিনার উপায়টা পেয়েছি, ইংরেজিতে চিনার উপায়টা আমরা দেখব। এখন কোনো বাক্যের মধ্যে যখন আমরা পাই জেনারেলি,
usually, normally, every day, regularly, always, generally, usually, normally, everyday, regularly, always, often, এই শব্দগুলি যখন আমরা যে কোনো একটা শব্দ কোনো একটা বাক্যের মধ্যে যখন আমরা পাবো তখন আমরা ধরে নেব এই বাক্যটার যে টেন্সটা হবে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাইট ফর্ম ভার্ব আমরা কিভাবে প্রয়োগ করব সেই প্রয়োগটা আমরা এখন দেখি। যেমন একটা বাক্য আছে রাইট ফর্ম ভার্বে গিয়ে রাইট ফর্ম ভার্বে গিয়ে একটা আমরা পাচ্ছি এটা বাক্য I go to school every day. তাহলে আমরা এই যে ব্র্যাকেটে যে ভার্বটা আছে এই ভার্বটা এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের একটা উদাহরণ। এই ভার্বটার সঠিক রূপটা আমরা কিভাবে করব, এটা কোন টেন্সে ফেলাবো অথবা এই ভার্বটাকে কিভাবে আমরা সঠিকভাবে লিখব সেই প্রক্রিয়াটা আমরা কিভাবে জানবো। আমরা প্রথমে বাক্যটা পড়লাম, পড়ার পরে বাক্যটার মধ্যে এমন কোনো শব্দ আমরা পাচ্ছি কিনা যে শব্দ দিয়ে আমরা এই বাক্যটার টেন্সটা আমরা নির্ধারণ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শব্দ আছে, এই শব্দটা হচ্ছে এভরিডে। তো আমরা আগেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে কতগুলি শব্দ আমরা বের করেছি। এই শব্দগুলি যদি থাকে সেটা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এই শব্দগুলির একটি শব্দ যেহেতু এখানে আছে তাহলে আমরা নিশ্চিত হলাম এই বাক্যের যে ভার্বটা হবে ওই ভার্বের টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা গঠন জানি। প্রথমে কি হয়, সাবজেক্ট হয়, আগে আমরা দেখেছি সাবজেক্টের পর অবজেক্ট। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেলাম, সাবজেক্ট, তাহলে ভার্ব প্রেজেন্ট ফর্ম আর বাদ বাকি অংশ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্যার আমরা রাইট ফর্ম ভার্বে তারপরে আমরা দেখলাম এবং এটা আশা করি আমরা রাইট ফর্ম ভার্ব করার সময় কিভাবে আমরা ওই রাইট ফর্ম ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখন আমরা করব সেটা আমরা এখানে স্পষ্ট ধারণা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে যদি আবার সাবজেক্টটা যদি কি হয় হি ব্র্যাকেটের ভিতর গো আছে, everyday, এখন তাহলে এখন কি করতে হবে, এখন কিন্তু সাবজেক্ট হি গো টু স্কুল কিন্তু টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমাদেরকে কি করতে হয়, ভার্বের শেষে এস বা ইএস। তাহলে আমরা এটা প্রেজেন্ট টেন্স সেটা এভরিডে দিয়ে দিলাম। এখন ভার্বটা পেলাম, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেলাম। তাহলে এখানে আমাদের শুরু করতে হবে তোর উত্তরটা কি হবে? উত্তরটা এখানে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাদের শুধুমাত্র ভার্বের শেষে এস বা ইএস, হি গোস টু স্কুল।
হ্যাঁ, এখানে একটা বিষয় আমাদের দেখতে হবে, কখন এস হয় কখন ইএস হয়। তাহলে আমরা ইএস এর নিয়ে সচরাচর ভার্বের সাথে এস হয়, কিন্তু আমরা দেখি কোন ভার্বের শেষে ও, এস, এসএস, সিএস, যে ভার্বগুলির শেষে এস, এসএস, সিএস থাকে সেগুলির শেষে ইএস যোগ করতে হয়। একটা বিশেষ নিয়ম, সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে আমরা আমাদের ভুল হবে না। কখন আমরা ভার্বের শেষে এস যোগ করব, কখন ইএস যোগ করব। আশা করি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা শিখলাম সেটা আমরা রাইট ফর্ম ভার্বে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেটা আমরা ভাষার ক্ষেত্রে যথাযথভাবে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আমরা রাইট ফর্ম ভার্বের পরে আসি আমরা ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা কিভাবে হয়। আমরা প্রথমে ভয়েসের দুইটা স্ট্রাকচার আছে, একটা অ্যাকটিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাকটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট, যেটা জেনারেল যেটা, আর প্যাসিভ স্ট্রাকচারের মধ্যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস am, is, are প্লাস ভার্বের past participle প্লাস by, with, at, to প্লাস object। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দেখলাম। এখন আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যদি ভালোভাবে স্ট্রাকচার জানি, তাহলে এটা আমরা রাইট ফর্ম ভার্বে আমরা সহজেই সেটা ব্যবহার করতে পারবো এবং সেটা ধরে আমরা রাইট ফর্ম ভার্ব আমরা সঠিক ভার্বের ফর্মটা লিখতে পারবো। এখন প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে প্যাসিভ ভয়েসটা আমরা কিভাবে করতে পারবো, সেটা আমরা অ্যাক্টিভের স্ট্রাকচার দিয়েছি। এটা হচ্ছে জেনারেল টেন্সের যে স্ট্রাকচার। প্যাসিভটা কিন্তু সাবজেক্ট এখানে আসলো, টু বি ভার্ব আসলো, তারপরে মূল ভার্বটা চেঞ্জ হয়ে গেল, ফার্স্ট পার্টিসিপল হলো, তারপরে বাই, উইথ প্লাস অবজেক্ট। এখানে একটা জিনিস আমরা দেখলাম, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ ভয়েস আমরা রূপান্তর করি তখন আমাদেরকে পাঁচটা স্টেপস আমাদেরকে অনুসরণ করতে হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে এই অবজেক্টটা সাবজেক্ট হয়, তারপরে এটা এক নম্বর স্টেপস। তারপর টেন্স অনুযায়ী টু বি ভার্ব ব্যবহৃত হয়, টু বির ব্যবহার দুইটা স্টেপস। তাহলে স্টেপস 2। তারপর আমাদের মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করতে হয়, এটা স্টেপস 3। তারপর আমাদেরকে প্রিপোজিশন বা প্রিপোজিশন ব্যবহার করতে হয়, বাই, উইথ, এন্ড, টু, এটা তো স্টেপ 4। এবং লাস্ট পর্যায়ে আমাদের যেটা সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়, 5 স্টেপস। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদেরকে 5টা ধাপ অনুসরণ করতে হয়। এই 5টা ধাপগুলো আমরা দেখিয়ে দিলাম। তাহলে এখন প্রেজেন্ট ইনডিফিনিট যে একটা সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স যেটা ভার্ব হবে প্রেজেন্ট ইনডিফিনিট, সেটাকে আমরা প্যাসিভ এখন কিভাবে করব একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন he eats rice। তাহলে এই বাক্যের মধ্যে যে ভাবটা আছে এই ভাবের টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ করব, আমরা 5টা ধাপ দেখলাম। একটা ধাপ, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, রাইস। আচ্ছা, এখানে এই বাক্যের মধ্যে ভাবটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে টু এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টু এবার কি কি হয়, am, is, are। প্যাসিভ করতে গেলে কয়টা, am,
ইজ আর। তাহলে এখানে রাইজের সাথে এই তিনটা টু ভার্বের মধ্যে কোনটা রাইজের সাথে অ্যাপ্লিকেবল? এখানে রাইজটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটার সাথে টু ভার্ব ব্যবহৃত হবে ইজ। এবং এখানে যে মূল ভাবটা ইট আছে, এটাকে ফার্স্ট পার্টিসিপল আমরা করব সব সময় যে কোনো টেন্সে ইট, এটার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইট। তারপরে এখানে যে বাই উইথ অ্যাট টু প্রিপোজিশন ব্যবহৃত হয়, এখান থেকে এখানে হবে বাই। বাই হিম, হির অবজেক্ট হচ্ছে হিম, হির অবজেক্ট হচ্ছে হিম। আমরা এই যে অবজেক্টগুলি বানানোর ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে প্রনাউনগুলি আছে, পার্সোনাল প্রনাউন, এগুলি প্রেসিপিটেশন আই কে অবজেক্ট করলে মি হয়, আইটা মি হয়, উইটা আস হয়, ইউটা ইউ হয়, হিটা হিম হয়, শিটা হার হয়, দেটা দেম হয়। তাহলে আমরা এখানে হিকে অবজেক্ট করার পরে হিম পেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বুঝতে পারলাম এই আমরা যদি টেন্সটা শিখি, টেন্সটা শিখলে এই টেন্সের যে বহুবিধ ব্যবহার, অর্থাৎ টেন্সটা কিন্তু আসলে একটা ভাষা, যে সঠিক রূপটা লেখার জন্য টেন্স আমাদের অতীব গুরুত্ব। টেন্স ছাড়া আমরা কি করতে পারবো না, একটা বাক্যকে সঠিকভাবে লিখতে পারবো না। এই জন্য আমাদেরকে টেন্সগুলি ভালোভাবে জানতে হয়। তো আজকে আমরা এখানে প্রথম টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা নিয়ে আলোচনা করলাম। সেটা কিভাবে রাইট ফর্ম ভার্বে আমরা ব্যবহার করব, সেটা কিভাবে আমরা ভয়েসে ব্যবহার করব, সেটা দেখলাম। এখন রাইট ফর্ম, এই যে টেন্সটা আমরা ন্যারেশনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা কিভাবে হয় সেটা আমরা দেখছি। আমরা জানি ডাইরেক্ট ন্যারেশনে দুইটা অংশ থাকে, একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টিং স্পিচ। যেমন হি সেজ, এটা রিপোর্টিং ভার্ব, আই ইট রাইস, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। তা আমরা দেখছি এটা রিপোর্টিং ভার্বের টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিপোর্টিং স্পিচের ভার্বের টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন রিপোর্টিং ভার্বের টেন্স হয়, তাহলে রিপোর্টিং স্পিচের ভার্বের কোনো ধরনের পরিবর্তন হয় না, সেটা যে টেন্সে থাকে সেই টেন্সেতেই থেকে যাবে। তাহলে আমরা এখন করি, ইনডাইরেক্ট করতেছি। হি সেজ দ্যাট। তো এখানে আমরা রিপোর্টিং স্পিচের পাস্ট পারসন সমূহ সবসময় বক্তাকে অনুসরণ করে, স্পিকারকে। তাহলে এখানে বক্তা হচ্ছে হি, এটাও কি হয়ে যাবে হি, ইট। এটা টেন্সের যেহেতু পরিবর্তন হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো সাবজেক্ট যখন আইটা হি হয়ে গেছে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এখানে ইএস হবে, এখানে এস। হি ইটস রাইস। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করলা, এই যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শিখলাম, সেটা আমরা রাইট ফর্ম ভার্ব, ভয়েস এবং ন্যারেশনের সাথে আমাদের কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখলাম। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে আরেকটা ইনডিফিনিট টেন্স আছে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স বাংলায় আমরা কিভাবে চিনতে পারি? বাংলা ক্রিয়া শেষে আমরা ল, লে, লাম, ল, লে, লাম অথবা ছিলাম, ছিল, ছিল।
এই বাংলা ক্রিয়াপদের শেষে আমরা যদি দেখি ল লে লাম বা ছিলাম ছিল ছিলে এগুলো যদি থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে আমরা বলতে পারবো এই বাক্যের টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ইংরেজিতে আমরা কিভাবে চিনতে পারি? ইংরেজিতে একটা চিনে, বাংলায় আমরা চিনলাম ইংরেজিতে আমরা কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স চিনতে পারি? কোন বাক্যের মধ্যে যদি yesterday last time yesterday plus last time যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারবো এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। লাস্ট প্লাস টাইম মানে লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট সেকেন্ড, যে কোনো সময় লাস্টের পাশে যদি আমরা পাই কোনো বাক্যের মধ্যে সেটা অবশ্যই কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা এটা যে কোনো কিছু আমাদের মাতৃভাষায় আমরা কোনো কিছু বোঝার পরে ইংরেজিতে যখন লিখতে যাব এইভাবে আমরা থাকলে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সেগুলো লিখব। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ইংরেজিতে আমরা সিনার উপায়, এটা রাইট ফর্ম ভার্বের জন্য আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বাক্যের মধ্যে yesterday, last time, long ago, long before, once upon a time, once upon a time। তো আমরা কোনো বাক্যের মধ্যে যদি এগুলি থাকে, দেখুন একটা শব্দ যদি থাকে এখানে, যেমন yesterday, last time, long ago, long before, once upon a time, যে কোনো একটা থাকলে আমরা ধরে নিতে পারবো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখন যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেখি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেখে দিলাম। যেমন সাবজেক্ট, স্ট্রাকচারে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনের মধ্যে পার্থক্যটা শুধু ভার্বের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বটা প্রেজেন্ট ফর্ম পেয়েছিলাম, আর পাস্ট ইনডিফিনিট আমরা ভার্বটা পাচ্ছি পাস্ট ফর্ম। পার্থক্যটা শুধু এখানেই। আচ্ছা, এখন আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা দিলাম। এটা রাইট ফর্ম ভার্বে কিভাবে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা হয় সেটা আমরা দেখব। কিভাবে আমরা ভার্বটাকে সঠিক ফর্ম লিখব ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সেটা আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা একটা বাক্য লিখছি রাইট ফর্ম ভার্বে। তিবর বাই a book last year। এখন আমরা দেখো The boy bought a book by a book last year। তাহলে এইখানে আমরা দেখছি এই রাইট ফর্ম ভার্বে ব্র্যাকেটের ভিতর ভার্বটা বাই ভার্বটা আছে, কিন্তু এটা কোন টেন্সে হবে সেটা আমরা কিভাবে দেখব? সেটা চেনার উপায়ে আমরা আগেই বলেছিলাম যে বাক্যের মধ্যে যদি এই শব্দগুলির মধ্যে আমরা একটা যদি পাই
তাহলে সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা হবে এই এখানে লাস্ট ইয়ার আসছে, সুতরাং এই ভার্বের টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখন কিভাবে আমরা এখন এই রাইট ফর্ম ভার্বটা আমরা লিখব? দ্য বয়, এখন বাইয়ের ফার্স্ট ফর্ম, এটা ফার্স্ট ইনডিফিনিট যেহেতু হয়েছে সাবজেক্ট পাইলাম, ভার্বটাকে ফার্স্ট ফর্ম লিখতে হচ্ছে। বাইয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে bought a book last year। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এভাবে যে কোনো ফার্স্ট ফর্ম রাইট ফর্ম ভার্বের মধ্যে আমরা সহজেই নির্ধারণ করতে পারবো এবং সহজেই উত্তরটা আমরা লিখতে পারবো। আশা করি তোমরা আজকে ওই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের যে রাইট ফর্ম ভার্বের ব্যবহারটা তোমরা সহজেই করতে পারবে। এখন আমি ভয়েসের ক্ষেত্রে কিভাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহৃত হয়। She bought a vanity bag। এটা অ্যাক্টিভ, এটাকে যখন আমরা প্যাসিভ করব, আমাদেরকে ঠিক আগের মতো পাঁচটা ধাপ অনুসরণ করতে হবে। পাঁচটা ধাপ মানে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এ ভ্যানিটি ব্যাগ, এটা আমরা সাবজেক্ট করলাম। তারপরে টু ভার্বের ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা am is are করেছি, পাস্ট ইনডিফিনিট টেন্সে টু ভার্ব হবে আমাদের was অথবা was। বাইয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে bought, বাই। এখানে আমরা পাঁচটা ধাপ অনুসরণ করলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে প্যাসিভ করার ক্ষেত্রে যে টু ভার্বটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা পেয়েছি am is are। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে টু ভার্বে প্যাসিভ ভয়েসে যে টু ভার্ব সেটা হবে কি was were। এখন আমরা ভয়েসে কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা হয় এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করে ভয়েস চেঞ্জ করার যে প্রক্রিয়াটা আমরা সেটা দেখলাম। এখন আমাদেরকে নারেশনে যেতে হবে। নারেশনে পাস্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে পরিবর্তন হয়, কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা দেখছি। ডাইরেক্ট নারেশন। He said, comma, I like tea। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নারেশনের ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা যে ব্যবহারটা সেটা আমরা এখন দেখছি। তোমাদেরকে মনোযোগ দিতে হবে। এখানে দেখো হি সেড, এই রিপোর্টিং ভার্বের টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট সেটা আমরা লিখে ফেললাম রিপোর্টিং ভার্বটা হি সেড। তারপরে একটা লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহৃত হলো। হি সেড দ্যাট আই। এখন আমরা এটাকে পরিবর্তন, আইটা ফার্স্ট পারসন সবসময় কাকে অনুসরণ করে? বক্তা অর্থাৎ হিকে। তাহলে এখন এটা হি হয়ে যাবে, আইটা হি হয়ে গেল। আচ্ছা, এইখানে টেন্সটা হচ্ছে আই লাইক টি, এখানে টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট।
তাহলে সেটটা রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে রিপোর্টেড স্পিচের ভার্বটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট হবে। লাইট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা অতি সহজেই এই বিষয়টা অনুধাবন করতে পারলাম, কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সটা টেন্স হলে কিভাবে তার গঠনটা হয়, ভয়েস রাইট ফর্ম ভার্বে তার ব্যবহারটা কীরকম, ভয়েসে কীরকম আর ন্যারেশনে কীরকম, আমরা এই ধাপটা আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট পেলাম। এরপরে আমাদের লাস্ট ইনডেফিনিটটা হচ্ছে, সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। প্রথমে আমরা ফিউচার ইনডেফিনিটের বাংলায় সিনার উপায়টা আমরা দেখব। বাংলায় সিনার উপায় কিভাবে বাংলা ক্রিয়া শেষে ব, বে, বি এগুলি যদি থাকে তখন আমরা ধরে নিতে পারবো এটা টেন্সটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়া শেষে ব, যেমন যাব, খাবো, পড়বো, এই যে ব, যেমন তুমি যাবে, এখানে বে, তুমি যাবি, তুমি সে যাবে, বে, এগুলি থাকলে আমরা সহজে ধরে নিতে পারতেছি ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপরে ইংরেজিতে চিনা, ইংরেজিতে আমরা কিভাবে চিনতে পারি? ওগুলো আমরা বাংলায় চিনলাম। ইংরেজিতে চিনতে গেলে আমাদেরকে কতগুলি শব্দ থাকে, এগুলি সম্পর্কে ধারণা থাকতে হবে। যে শব্দগুলির মধ্যে প্রথমে আমরা যদি দেখি টুমরো, টুমরো, নেক্সট প্লাস টাইম, ইন ফিউচার, এই শব্দগুলো যদি আমরা কোনো বাক্যের মধ্যে পাই তাহলে আমরা নিশ্চিত হব যে এই বাক্যের ভার্বের টেন্স হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা, আচ্ছা ফিউচার ইনডিফিনিট টেন্সের আমাদের এখন গঠনটা, স্ট্রাকচারটা, এটার মৌলিক স্ট্রাকচারটা আমরা এখানে পাচ্ছি। মৌলিক স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, shall, object will plus verb plus object। এই যে স্ট্রাকচার আমরা পেলাম ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে shall অথবা will, অর্থাৎ পার্সন অনুযায়ী shall, will এর ব্যবহার, তো মূল ভাবটা প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট অবশ্যই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তিনটা ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা ধারাবাহিকভাবে পড়ে গেলাম। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা পেলাম, সেটা সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিট আমরা পেলাম সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, এবং লাস্ট ইনডিফিনিট হচ্ছে ফিউচার ইনডিফিনিট, সেখানে আমরা পাচ্ছি সাবজেক্ট, শ্যাল, উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এই মূল ফর্মটা এটাই হচ্ছে আমার অ্যাক্টিভ ফর্ম, এটা অ্যাক্টিভ ফর্ম। আমরা যখন ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্মটা আমরা যখন দেখব, সাবজেক্ট shall be, will be plus verb past participle।
সিম্পল। এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমাদেরকে টু বি ভার্ব বিশেষ শ্যাল বি উইল বিটা ব্যবহার করতে হয়। এখন আমরা দেখব এই ফিউচার ইনডিফিনিট টেন্সটা আমরা ভয়েস রাইট ফর্ম ভার্ব আমরা কিভাবে ব্যবহার করব এবং অথবা রাইট ফর্ম ভার্ব আমরা কিভাবে ভার্বটা চিহ্নিত করব যে এটা ফিউচার ইনডিফিনিট। আর এফ বি রাইট ফর্ম ভার্বে আমরা দেখি মাই ফ্রেন্ড visit me next month. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি মাই ফ্রেন্ড ভিজিট মি নেক্সট মান্থ। এখানে এই ভার্বের টেন্সটা নির্ধারণ করার জন্য একটা শব্দ আছে, সেই শব্দ হচ্ছে নেক্সট মান্থ। নেক্সট মান্থ থাকলে আমরা ওখানে সিনার উপায়ে ধরেছি, সেটা কোন টেন্স হয়? ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ধরলাম এবং ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা দেখলাম। দেখার পরে এখন আমাদেরকে লিখতে হবে। তাহলে তোমরা লিখো, কে লিখবা? আমরা নেক্সট মান্থ যেহেতু আছে, এটা ফিউচার ইনডিফিনিট, এখানে কোনো ধরনের কি নাই আমাদের দ্বিধাদ্বন্দ্ব বা সংশয়, আমরা একদম ক্লিয়ার হলাম এটা ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা এখন উত্তরটা লিখি, মাই ফ্রেন্ড, তাহলে এখানে উইল হবে, মাই ফ্রেন্ড উইল visit me next month. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অতি সহজেই রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে গিয়া ফিউচার ইনডিফিনিট টেন্স কখন হবে, কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমরা পেয়ে গেছো। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই এটা বিষয়টা একটু মনোযোগ দিয়ে রাখার জন্য, যেহেতু আমরা এখানে এটা একটা মিঙ্গলড ওয়ে, অর্থাৎ মিশ্রিত পন্থায় আমরা টেন্সটা দেখছি, টেন্স দেখছি, রাইট ফর্ম, ভার্ব, ভয়েস, নেরেশন, আমরা 3-4টা জিনিস একসাথে আবার করে যাচ্ছি। তো বিশেষ করে পরীক্ষার্থী ভাই বোনদের জন্য এই বিষয়টা আমরা যেহেতু ঘরে বসে আছি বর্তমানে করোনার কারণে, আমাদের জন্য এই জিনিসটা খুবই সহজ হবে, খুবই ভালো হবে একটু করে আমরা যদি এই ক্লাসটা ফলো করি এবং এখানে কিভাবে আলোচনাটা হয়েছে এটা ধারাবাহিকভাবে যদি আমরা দেখি। এরপরে আরেকবার পর আমরা ভয়েসের ক্ষেত্রে কিভাবে আমরা ফিউচার টেন্সটা আমরা এখানে কিন্তু একটা জিনিস দিয়েছি, ফিউচার টেন্সের মধ্যে প্যাসিভ স্ট্রাকচার দিয়েছে, অর্থাৎ এখানে টু বি ভার্ব হিসেবে শ্যাল বি উইল বিটা ব্যবহৃত হবে। তাহলে ভয়েসের ক্ষেত্রে I shall help you. প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা ভয়েস অ্যাক্টিভে পেলাম, এটা না, এটাকে প্যাসিভ করতে গেলে কিভাবে করতে হবে? ওই প্যাসিভ ভয়েস আমরা আগে উল্লেখ করেছি 5টা ধাপ। এই অবজেক্টটা সাবজেক্ট ইউ ইউ, আর ফিউচার টেন্সে টু বি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে শ্যাল বি উইল বি, ইউর সাথে উইল বি, ইউ উইল বি, আর মূল ভাবটা হবে পাস্ট পার্টিসিপল হেল্পড বাই, আর অবজেক্টটা হবে মে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ভয়েসে কিভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সটা ব্যবহার হলো সেটা আমরা এখানে পেয়ে গেলাম। আশা করি এই একই নিয়মে আমরা যেই কোনো ধরনের ফিউচার ইনডিফিনিট ভয়েসটা আমরা পরিবর্তন করতে পারবো। এরপরে এই ফিউচার ইনডিফিনিট টেন্সটা কিভাবে নারেশনে ব্যবহৃত হয়। ডাইরেক্ট he will say
আই এম ওয়েল। সে বলবে আমি ভালো আছি। তাহলে এটা যখন আমরা ইনডাইরেক্টে নিব, প্রথমে আমাদেরকে দেখতে হবে রিপিটিং ভার্বের টেন্সটা। রিপিটিং ভার্বের টেন্স যেখানে ফিউচার ইনডিফিনিট। রিপিটিং ভার্বের টেন্স ফিউচার ইনডিফিনিট হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো ধরনের পরিবর্তন হয় না। তাহলে হি উইল সে, এটা আমরা লিখলাম উইল সে, এখানে লিঙ্কার হিসেবে বসবে দ্যাট, হি উইল সে দ্যাট, এটা হি হয়ে যাবে হি ইজ ওয়েল। এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? এখানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের এই যে তিনটা ধাপ, টেন্সের স্ট্রাকচার, আর রাইট ফর্ম ভার্বের ব্যবহার, ভয়েসের রাইট ফিউচার ইনডিফিনিটের ব্যবহার, নারেশনে ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার, আমরা এই বিষয়গুলি আজকে উদাহরণ সহ পড়লাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ করলাম। এই ক্লাসটা চলবে, আগামী ক্লাসে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।